আপনারা জানেন যে ঝিনাইদহের কালীগঞ্জ একটা বিজনেস হাব, ওখানে ছিলাম। ওখানে কিন্তু এই সমস্যাটা ব্যাপক। টিকটক করতে গিয়ে মেয়েদেরকে ফাঁদে ফেলেছে, তারপরে হলো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েদেরকে ঝামেলায় ফেলেছে, তাদেরকে হলো পরে ব্ল্যাকমেইল করেছে, পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছে, যদি না হয় তাহলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিবে। তাহলে দেখেন, একসময় আমরা ছিল অ্যাসিড নিক্ষেপ, রোড একটা চ্যালেঞ্জ ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের যুক্ত হচ্ছে। সবকিছু নিয়ে আমার হলো কি, আমার বাচ্চাটাকে, শিশুদেরকে যে এই বিষয়গুলোকে জানিয়ে তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে লিডারশিপের জায়গা আমরা দিতে যাচ্ছি, কিন্তু এই ইনফরমেশন গুলো আমি যথাযথভাবে পাস করছি কিনা। আমাদের স্কুল আজকে শুধু এখানে আমরা সেমিনার করছি, কিন্তু আমার যতগুলো গার্লস স্কুল আছে, এনজিও যারা আছেন এখানে কাজ করছেন, সবগুলো এনজিও মিলে যদি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে শুধুমাত্র গার্লস স্কুলকে নিয়ে, যেহেতু মেয়েদের এই সমস্যাটা বেশি হয়, এক্ষেত্রে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং সবগুলো গার্লস স্কুল মিলে এখানে অংশগ্রহণ করবে। আমি শুধু ইনফরমেশন প্রোভাইড করবো, আমি সাইবার সিকিউরিটি সম্পর্কে তাদেরকে বলবো, কি হলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে সেটা বলবো, কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করবো, কোথায় আমি নাম্বার ফোন করে আমি এই সাহায্যটা চাইতে পারবো, বাল্য বিবাহ হলে আমি কোথায় জানাবো, এটা শাস্তি কি, জরিমানা কি, কেন আমার এটা প্রয়োজন। আমি শুধুমাত্র এই মেসেজ গুলো দিব। শুধুমাত্র ডিজাস্টারই আমি অ্যাডজাস্ট করবো তা না, আমি আমার কন্যা শিশুটাকে সকল প্রকার ডিজাস্টার, সকল প্রকার হ্যারাসমেন্ট থেকে আমি রক্ষা করতে চাই। সেই ক্ষেত্রে আমার টেকনোলজি থেকে শুরু করে আমার সে যে বইগুলো পড়ছে সেটা থেকে শুরু করে আমি সর্বোচ্চ ধরনের তাকে নিরাপত্তার ব্যারিয়ার নিশ্চিত করতে হলে আমাকে তাকে তো ইনফরমেশন গুলো দিতে হবে, যে তুমি এই জায়গায় গেলে এই বিপদে পড়তে পারো, এই বিপদে তুমি যদি পড়ো তাহলে তোমার এই পথ ভাবে অবলম্বন করে বের হতে হবে। আর যদি তুমি বের না হয়ে ইচ্ছা করে যদি বিপদে পড়ো, তাহলে কিন্তু তোমার এই শাস্তি তোমার জন্য প্রযোজ্য। তো এই ইনফরমেশন গুলো, এই সচেতনতা গুলো যখন আমরা দিব, তখন একটু হলেও আমার যদি 5% মেয়েও সেখানে সচেতন হতে পারে, ওটাই আমি সাকসেস হিসেবে ধরে দিব। তো সবাইকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজন করার জন্য, এবং সেই সাথে সুন্দর মতামত ব্যক্ত করেছেন। মিডিয়া ভাই বক্তব্য আমরা পেয়েছি, আমাদের আশ্রয় কেন্দ্র যে ইস্যুগুলো এসেছে নিশ্চয়ই আমরা অ্যাড্রেস করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এটা একটা ভালো সমাধান করা যায় পথে। আমাদের যে সরকারি সিদ্ধান্ত, আমরা আমাদের যে আলোচনাগুলো সেটা আমরা সুপারিশগুলো সেটা আমরা জানাতে পারি। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। আরেকটা মনের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ চলে আসছে, কি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কি সাইবার সিকিউরিটি সম্পর্কে আমাদের কিশোরীরা এখনো কিন্তু সচেতন না। আমি ফেসবুক ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি, মেসেঞ্জার ইউজ করছি, আমার তথ্য, আমার ছবি ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পরবর্তীতে যে ছবিগুলো তৈরি করে আমাকে ছেড় দেওয়া হচ্ছে, এটাও কিন্তু এক প্রকারের কি বলবো একটা বাস থেকে শুরু করে এই বিষয়টা, হ্যারাসমেন্টটা, এভরিথিংটা সব জায়গায় যেখানে একটু ক্রাউডি প্লেস যেখানে, সেখানে সব জায়গায় এই জিনিসটা একটা কমন একটা ফেনোমেনন। তো সেক্ষেত্রে আমি কোথায় ফোন করবো, 109, 1098 বা 999, এই জিনিসগুলো কোথায় প্রোটেকশন পেতে পারি। আরেকটা কথা, যে আমি যদি সচেতন হই, আমি যদি আমার বাউন্ডারিটাতে এমনভাবে নিজের প্রোটেকশনটাকে নিজেই আমি তৈরি করতে পারি, তাহলে এটা অনেকাংশে, যেমন কোথাও গেলে যদি আমার এই ধরনের কোনো সমস্যা ফেস করি, তাহলে আমি কোথায় নক করবো, আগে কোথায় কমপ্লেইনটা দিব, কোন অভিভাবকের কাছে যাব, কিংবা কোন শিক্ষকের কাছে বলবো, এই জিনিসগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমার যে কোনো মুহূর্তে একটা বিপদ আসতে পারে, সেই বিপদ অনুযায়ী নিজেকে প্রস্তুত করা। সেখানে আমাদের আবার একটা থ্রেড চলে আসছে, এখন আবার আগে এক ধরনের থ্রেড ছিল ইফটিজিং এর থ্রেড, সেখান থেকে এখন অতটুকু কমে এসেছে। আগে তারও একটা থ্রেড ছিল, কি বলেন তো, অ্যাসিড একটা নিক্ষেপের একটা ঘটনা ছিল। অ্যাসিড নিক্ষেপটা এত বেশি হয়ে গেছিল যেটা একেবারেই আমাদের একদম কন্ট্রোলের মধ্যে যখন ছিল, তখন আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে শুরু করলো। অ্যাসিড মানে নিক্ষেপকারী জেনেছেন যে সমস্যাগুলো কি কি। আসলে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা ভালো এটা আমি বলবো না, এটা আরো ইমপ্রুভ করার সুযোগ আছে। আমরা এটা ইমপ্রুভ করতে পারি, কি কি বেজে ইমপ্রুভ করতে পারি, আপনারা যে যে ক্রাইটেরিয়াগুলো মেনশন করেছেন সেই অনুযায়ী আমরা এটাকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু একদিনে তো আসলে বাজেট অনুযায়ী, সরকারের সক্ষমতা অনুযায়ী একদিনে রেডিক্যাল চেঞ্জ হবে এরকম আশা করাটা আমাদের ভুল হবে। আমরা আস্তে আস্তে, আপনারা এই যে ভয়েস রেজ করেছেন যে এই ইস্যুগুলো আসলে আমাদের যে সমস্যাগুলো, প্রতিবন্ধী থাকে, গর্ভবতী মারা থাকে, স্টুডেন্টরা থাকে, কিশোরীরা থাকে, তাদের অনেক ধরনের সমস্যা আছে। সেই সবগুলো সমস্যা একদিনের সমস্যা সমাধান হবে না, কিন্তু আমরা যদি এভাবে লিখি, এই জায়গায় আমরা কাজ করি। স্যার আপনি জানেন যে এনজিও একটা লিমিটেড সময়ের জন্য কাজ করে। তো যেহেতু এই শিশু, স্যার আপনাদের শিশু, আপনাদের এলাকার, আমরা স্যার 26 সাল পর্যন্ত এদের সঙ্গে কাজ করি। তারপরও যাতে এরা সচল থাকে, স্যার আপনি জানেন ইতিমধ্যে স্যার উপজেলা পর্যায়ে আমরা একটা জলবায়ু চিলড্রেন ফোরামও এরা ওপেন করেছে, আমরা সহযোগিতা করছি। এটা যাতে কর্তৃক আয়োজিত জেন্ডার ভায়োলেন্স এবং প্রোটেক্টিং চিলড্রেন ফ্রম বটিয়াঘাটা উপজেলা, এই যে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের
সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, আমাদের সমাজসেবক, মহিলা বিষয়ক অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন যে সেন্টারগুলি আছে সেখানে আমাদের শিশুদের জেন্ডার বেসড কি কি প্রবলেমের মুখোমুখি হতে হয় এবং সেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগেও কিন্তু আমাদের জেন্ডার বেসড কিছু প্রবলেম থেকে যায়। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় কি হয়, আশ্রয় কেন্দ্রে উপস্থিত হওয়ার পরে কি হয়, আশ্রয় কেন্দ্র থেকে আবার ফিরে আসার পরে আমাদের জেন্ডার বেসড কি প্রবলেম গুলো হতে পারে। তো সে জায়গা থেকে যেটা জানলাম যে জেজেএস এর মূল প্রোগ্রামটা হলো যে শিশুদের মধ্যে সেই ভয়েসটা রেজ করা যে তাদের আসলে কি লাগবে। এই ইস্যুটা সরকারেরও হয়তো বিভিন্ন পর্যায়ে রয়েছে যে আমাদেরকে এটা করতে হবে, কিন্তু সেই সঙ্গে আমি জেজেএস কে যেটা প্রথমে একটি অনুরোধ করবো সেটা হচ্ছে আপনারা যখন এই ভয়েসটা রেজ করাটা যখন আপনারা করাবেন সেটার সাথে সাথে আপনাদের আরেকটি টার্গেট হওয়া উচিত যে তারা যেমন তার কি চাই বা কি প্রয়োজন তাদের সেটা যখন তারা রেজ করবে সেই সঙ্গে তারা তাদেরকে শুধু ব্যক্তিগতভাবে কি করতে হবে সেটাও যেন তারা তাদের এই বিষয়টা তাদের মধ্যে সচেতন করে তোলেন। পাচ্ছেন, আপনি একটা ওঠার জায়গা পাচ্ছেন, কিন্তু ম্যানমেড ডিজাস্টার যে বাল্যবিয়ে এটা কিন্তু আপনি কোনো জায়গায় জায়গা আপনার জন্য থাকছে না। এরপরে কোনো রিলিফও পাবেন না, যেটুকু পাবেন সেটুকু হচ্ছে কষ্ট, দুঃখ, সারা জীবনের মানে আমাদের একটা অন্যরকম একটা যন্ত্রণা। তো এইটা যাতে আমরা আপনাদের জেজেএস এর মাধ্যমে আপনারা যেখানেই এই ডিজাস্টার নিয়ে কাজ করেন এই ডিজাস্টারটার কথাও আপনারা বলবেন, এটা আমার অনুরোধ। আর এটা ছাড়াও আপনারা জানেন যে 109 মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা টোল ফ্রি নাম্বার আছে। যে কোনো মহিলাই যদি যে দুর্যোগ বা যে কোনো জেন্ডার বেস যে কোনো ভায়োলেন্সের যদি এটা টোল ফ্রি নাম্বারে ফোন করে তাহলে তারা উপকার পেতে পারে। সমাজসেবা আপা বলবে, সমাজসেবারও একটা নাম্বার আছে 1098। আমরা যদি এই তথ্যগুলো মানুষের ভিতরে ছড়িয়ে দিই আমার মনে হয় জেন্ডার বেস ভায়োলেন্স শুধু ডিজাস্টারের সময় না নর্মালি অনেকটা কমে যাবে, কারণ আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। ইভটিজিং কিন্তু এখন অনেক কমে গিয়েছে। প্রথমে যখন ইভটিজিং ছিল তখন কিন্তু মারাত্মক আকারে ছিল। কিভাবে কমে গিয়েছে? আইন শৃঙ্খলা আছে, এটা যখন মানুষের ভিতরে এস্টাবলিশ হয়েছে, মানুষ জেনেছে, বুঝেছে, তখনই কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। ডিজাস্টারের সময় আমাদের কি কি করণীয়, কি কি ল্যাকিংস আছে আমাদের কিশোরীদের কাছে শুনেছি, আমাদের এক ছাত্র ভাই বলেছেন, এক মুরব্বী বলেছেন, আমাদের মিডিয়া বলেছেন। আসলে এগুলো আমরা সবাই মোটামুটি জানি। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যেটা উঠে এসেছে, একটা কিশোরীদের জন্য একটা সেফ জোন থাকবে, একটা মা ও শিশু কর্নার থাকবে, একটা আলাদা ওয়াশরুম থাকবে, যেটা জেন্ডার বেসড। আমরা কিন্তু আসলে অনেকে জেন্ডার আর সেক্সকে মিলাই ফেলি। জেন্ডার মানেই শুধু মহিলা পুরুষ বুঝি, আসলে কিন্তু না। প্রতিবন্ধীও কিন্তু একটা জেন্ডার। আমরা সমাজে যার যার রোল যেভাবে যেই দৃষ্টিতে দেখি সেটাই হচ্ছে তার জেন্ডার। প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা ওয়াশরুমের আমরা চেয়েছি, সেটাও একটা জেন্ডার। তাদের ওই জেন্ডার পার্সপেক্টিভে ওই নিডটা তাদের প্রয়োজন। তো এইগুলো আমাদের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমাদের ডিজাস্টার কমিটির সভাপতি আমাদের পিয়ারুল ভাই আছেন, এনারা অবশ্যই দেখবেন বিষয়গুলো। আর এর পাশাপাশি 2-3টা বিষয়ে আমি একটু কথা বলতে চাই, যে সেটা হচ্ছে ডিজাস্টার আমরা জানি কিন্তু দুই রকম, ম্যানমেড আর ন্যাচারাল ডিজাস্টার। তো ন্যাচারাল ডিজাস্টার উপজেলা কর্তৃক যেটা হয়, আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেইগুলো আমরা ভালো কিভাবে করতে পারি, সকলের সহযোগিতা। এর আগে যে জেজেএস এর যে দিদি বলছিলেন যে আপনাদের যে টিমটা আছেন এই টিমটা যদি সব সময় মানে আমার প্রস্তাবটা হচ্ছে যে শুধু দুর্যোগ, ওই যে ভাই যেরকম বলছেন চিস্তি ভাই যে দুর্যোগ কিন্তু প্রায় আসে, বলে আসে না, যেহেতু আমাদের দুর্যোগ প্রবণ এলাকা। তো আমরা যদি এই কোলাবোরেশনটা শুধুমাত্র একটা কনফারেন্সের জন্য না বা একটা দুর্যোগের জন্য না, আমরা যদি 2-3 মাসের একটা কোলাবোরেশন করতে পারি এই ইয়াংদের। আমি বলতে চাচ্ছি যে মানুষ দুর্যোগ সিগন্যালগুলো যেভাবে একের পর এক বাড়তে থাকে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার একের পর এক বাড়তে থাকে, তখন আমরা এই যারা ট্রেনিং প্রাপ্ত আছি আমরা এলাকায় মানুষের সতর্কবাণী দিয়া আশ্রয় কেন্দ্র আমাদের, আমি জলমা ইউনিয়নের লোক, 9 নম্বর ওয়ার্ড, আমাদের ওখানে আশ্রয় কেন্দ্র নাই, না থাকলেও সরকারিভাবে আসে যে আমরা যখন আশ্রয় কেন্দ্রে যাই তখন আমরা কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা অনেক ভাবে আমরা নির্যাতিত হই। যেমন আমরা ইভটিজিং এর সম্মুখীন হই। আমরা এর জন্য আমরা আলাদা একটা স্পেস তৈরি করতে চাই যে আমরা যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের জন্য। এর জন্য আমরা একটা সেফ হাউস বা একটা সেফ জায়গা চাই। এবং মঠেঘাটা শিশু ফোরামের সহসভাপতি।
আমার ইতিমধ্যে আমার একজন সভাপতি বলে দিয়েছেন যে আশ্রয়কেন্দ্রে কি কি সমস্যা হয়েছে বা কি কি সমস্যা হচ্ছে। আমি তার সাথে বলতে চাই যে আমরা দেখেছি যে প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য যে ওয়াশরুমটা সেটা কিন্তু একই নয়। যারা একটি পুরুষের যেমন ওয়াশরুম হতে পারে সেটা উপজেলা শিশু ফ্রমের সভাপতি। তো আমার নিজের একটি অভিজ্ঞতা আছে এই আশ্রয় কেন্দ্রে আমফানের সময়। আমি যখন সম্ভবত ক্লাস 3 অথবা 4 পড়ি, তো সে সময় আমি নিজে হচ্ছে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। তো প্রথমতই আমার বাবা তখন কাজের সূত্রে বাইরে ছিল, আমি এবং আমার মা গিয়েছিলাম। তো প্রথমতই আমি প্রচন্ডভাবে মানসিক চাপে ছিলাম, কারণ ওই সময় একে তো চারিপাশে বিভিন্ন ধরনের দুর্যোগ হচ্ছিল, গাছ ভেঙে পড়ছিল এবং না বিদ্যুৎ চমকাচ্ছিল। আমাদের সাথে তখন কেউ ছিল না। এখন যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ওয়াশরুম ব্যবহারের একটা পর্যায়ে আসে, তখন যে সমস্যাটা সব থেকে বেশি হয়েছিল সেটা হচ্ছে ওয়াশরুম ব্যবহারে। তো আমি যখন যাই তখন দেখি যে কিন্তু চিলড্রেন যে কোনো উন্নয়ন প্ল্যানিং বলেন, যে কোনো সিদ্ধান্ত বলেন, যদি এই 45% মানে বিশাল একটা সংখ্যা এদেরকে বাদ দিয়ে করা হয়, তাহলে কিন্তু প্রকৃত যে প্ল্যানিংটা হওয়া দরকার সেটা হবে না। এই কারণে সরকারও প্রচেষ্টা নিচ্ছে, আমরাও পদক্ষেপ নিচ্ছি। আমাদের প্রজেক্টটা মূলত এই শিশুদের ভয়েস রেজিং এর জন্য, শিশুরা যেন তাদের সমস্যাগুলো টোটাল উপজেলা প্রশাসনের যারা আছেন তাদের কাছে তুলে ধরতে পারেন, যাতে আপনার পদক্ষেপ নিতে পারেন। আমরা সবাই পদক্ষেপ নিতে পারি শিশুদের জন্য। একইভাবে জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে ইভেন আমরা কিছু শিশু প্রতিনিধিও নিয়ে যাব, যাতে মানে আন্তর্জাতিক ভাবে জায়গায় এই প্রকল্পের মাধ্যমে আমরা কাজ করব। মূলত আমাদের এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্য হচ্ছে যে শিশুদের নেতৃত্ব তৈরি করা, অর্থাৎ আমাদের পলিসিগত জায়গায় আমাদের শিশুরা যাতে আগামী দিনে ভবিষ্যৎ হিসেবে একটা ক্লাইমেট, যেহেতু জলবায়ু পরিবর্তন আমরা ঠেকাতে পারবো না, জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি এবং আমাদের আগামী প্রজন্ম কিভাবে নেতৃত্ব দিতে পারে সেই জন্য করা। এই প্রকল্প, এই আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে যে শিশু আছে, আমাদের পরিকল্পনায় আমরা শিশুদেরকে অ্যাড্রেস করছি কিনা, অথবা কোনো ডিজাস্টার হলে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছে সে বিষয়ে। তো এই বিষয়ে আমাদের ছোট একটা আছে, যাতে আজকের আলাপটা বা সবার বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি কিছু এই ছবিগুলো আমাদের উপকূলীয় অঞ্চলে আমরা শেয়ার করি না, আমরা ওরকম না, সবচেয়ে আমরা একটা আলোচনা করি দুর্যোগ, তারপরে শিশু, তারপরে প্রতিবন্ধী। আচ্ছা, এরপরে বলেন তো এই তিনটা টপিক আমরা আজকে একটা শর্ট টাইমে আলোচনা, এই তিনটা টাইপের যদি দুর্যোগ ধরেন বা শিশু, তাই তো আমার কেন জানি মনে হয় এই আপনি কি করছেন দেখেন 10 মিনিট, মনে হয় পৃথিবীতে যত শব্দ আছে, একটা ছোট ছোট শব্দ, এই শব্দ আপনি একটা অ্যানালাইসিস করলে আপনার লাইফের ম্যাক্সিমাম পার্ট শেষ হয়ে যায়। মানে উনি বলেছেন দুর্যোগে, শব্দটা শুনেন, আমি টপিকটা কেবল শুনি, মানে ওনার জাস্ট দেখলাম আর কি।